নমস্কার সকলকে অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি তোমাদের গার্গীদি। বেশ কিছুদিন আমি তোমাদের অলরেডি শেয়ার করেছি জাস্ট লাইভ ক্লাসে যে প্রচন্ড কাজের প্রেশারের জন্য আমি তোমাদের ক্লাসেস বেশ কিছুদিন নিতে পারিনি। অনলাইন যে আমি রোজকার আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস হয়, তো আমি আজকে ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস স্টার্ট করে দিয়েছি। আমার 29 আর 30 নভেম্বর পেন্ডিং ছিল, ওটা আমি রেকর্ড করে সেই কারণে এখন তোমাদের সামনে আসছে। ঠিক আছে, সো ডেফিনেটলি এটা যেহেতু রেকর্ডেড ক্লাস, তোমরা তো উত্তর দিতে পারবে না, তো আমি একটু ফাস্ট যাব। কমেন্ট সেকশনে তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো। 29 আর 30 নভেম্বর 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স এবং আগামীকাল কিন্তু দুপুরের মধ্যে তোমরা নভেম্বরের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কম্পাইলেশন উইথ স্ট্যাটিক জিকে এবং ওয়ান লাইনারটা কিন্তু পেয়ে যাবে। আমাদের আজকে ফার্স্ট প্রশ্ন, হুজ স্ট্যাচু ওয়াজ আনভিল্ড অ্যাট ইউনেস্কো হেডকোয়ার্টার? রিসেন্টলি ইউনেস্কো হেডকোয়ার্টারে এনাদের মধ্যে কার স্ট্যাচুর উন্মোচন করা হলো? তো প্রথমত এর সাথে অ্যাডিশনাল একটা প্রশ্ন যেটার উত্তর তোমরা কমেন্ট সেকশনে দেবে, সেটা হচ্ছে ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত। দেখা যাক সঠিক উত্তর, ইট ইজ বি আর আম্বেদকর। ঠিক আছে, আমাদের সংবিধানের যিনি প্রণেতা বলি আমরা, তো বি আর আম্বেদকরের স্ট্যাচু, একটি ব্রোঞ্জের স্ট্যাচু, যিনি আমাদের সংবিধানের মূল আর্কিটেক্ট, সেটা কিন্তু আনভিল করা হয়েছে। যে প্রশ্নটা তোমাদের করলাম ওটার উত্তর তোমরা অলরেডি পেয়ে গেছো, ইউনেস্কোর হেডকোয়ার্টার প্যারিসে। ইন্ডিয়ার যে কনস্টিটিউশন ডে মানে 26শে নভেম্বর এর উন্মোচন করা হয়েছে, এবং অবশ্যই এটা কিন্তু ডেসক্রাইব করছে ভারতের যে গ্লোবাল লিগাসি, ইকুয়ালিটি অফ হিউম্যান ডিগনিটি, এটাকে। এবং এখানে অ্যাটেন্ড করেছিলেন ভারতের যিনি অ্যাম্বাসেডর আছেন প্যারিসের, তিনি, এবং ডাইরেক্টর জেনারেল অফ ইউনেস্কোর উপস্থিতিতে এই স্ট্যাচুটি উন্মোচন করা হয়েছে। এটা হচ্ছে সেই স্ট্যাচু। Question number 2, which grades has CBSE made skill education compulsory from the academic session 2025-26? একাডেমিক সেশন 2025-26 থেকে সিবিএসই স্কিল এডুকেশন কে কম্পালসারি করেছে, এর মধ্যে কোন ক্লাসেস এর মধ্যে? 4 to 8, 5 to 6, 6 to 8, নাকি 5 to 7, 6 to 8, নাকি 10 to 12 এর মধ্যে কোন ক্লাসে সিবিএসই কারিকুলামে স্কিল এডুকেশনটাকে কম্পালসারি করা হয়েছে? চলো দেখা যাক, সঠিক উত্তর ইজ ক্লাস 6 to 8। 2025-26 যে একাডেমিক সেশন, সেখানে সিবিএসইর তরফ থেকে বলা হয়েছে যে স্কিল এডুকেশনকে একটা ম্যান্ডেটরি সাবজেক্ট করতে হবে ফর ক্লাস 6, 7 and 8, যেটা কিনা মিডল স্কুল হিসেবে পরিচিত। এবং অবশ্যই এখানে হ্যান্ডস অন ট্রেনিং দিতে হবে উইথ দি নিউ এনসিইআরটি কৌশল বোধ টেক্সট বুক টু ফস্টার লাইফ স্কিল, যাতে স্টুডেন্টরা পড়াশোনার সাথে সাথে মানে পাঠ্য বইয়ের সাথে সাথে বিভিন্ন স্কিল, লাইফ স্কিলস গুলোর সম্পর্কেও কিন্তু তারা অবগত থাকে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র সাথে অ্যালাইন করেই কিন্তু এই নতুন ইনক্লুশনটা করা হচ্ছে। Which operation has India launched to assist Sri Lanka due to cyclone Ditwa? সাইক্লোন দিতওয়া যেটা রিসেন্টলি শ্রীলঙ্কাতে আছড়ে পড়েছিল, সেই সাইক্লোন দিতওয়া যে এফেক্ট শ্রীলঙ্কায় হয়েছে, সেই এফেক্টের জন্য ভারতের তরফ থেকে এর মধ্যে কোন অপারেশনটি লঞ্চ করা হয়েছে? চলো, সঠিক উত্তর, অ্যাবসলিউটলি সঠিক উত্তর অপারেশন সাগর বন্ধু, নট সাগর মিত্র, ইট ইজ সাগর বন্ধু। এটাই ভারতবর্ষ লঞ্চ করেছে 28শে নভেম্বর 2025 as the first responder in the immediate aftermath of the devastating cyclone Ditwa। ঠিক আছে, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডিজাস্টার রিলিফ কিন্তু ভারতের তরফ থেকে শ্রীলঙ্কায় পাঠানো হয়েছে। অ্যাডিশনাল প্রশ্ন করব, এই যে নাম দিতওয়া, ইট ইজ গিভেন বাই হুইচ কান্ট্রি? কোন দেশ এই নামকরণটি করেছে, দিতওয়া নামকরণটি? কোয়েশ্চেন নাম্বার 4, what is India's rank in the Asia Power Index 2025? এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2025-এ ভারতের র্যাঙ্ক কততম? এটা বেসিক্যালি বোঝাচ্ছে যে যে সমস্ত এশিয়াতে এশিয়াতে বিভিন্ন দেশের যে ক্ষমতা, সেই নিরিখে এই পাওয়ার ইন্ডেক্সিংটা হয়েছে, এবং ভারত এই পাওয়ার ইন্ডেক্সের নিরিখে তৃতীয় স্থান অধিকার করছে।
2025 ভারত এশিয়া পাওয়ার ইন্ডেক্সে 3rd স্থান অধিকার করেছে এবং একমাত্র ইউনাইটেড স্টেটস এন্ড চায়নার পিছনে আছে। এর মানে এই না যে এশিয়ার মধ্যে কোন দেশের পাওয়ার কত এটা না, সারা বিশ্বের কোন দেশের ক্ষমতা এশিয়াতে সব থেকে বেশি তার কম এর নিরিখে, নট অনলি ইন এশিয়ান কান্ট্রি। ঠিক আছে, এশিয়া পাওয়ার ইন্ডেক্স এটা একটা অ্যানুয়াল অ্যাসেসমেন্ট যেটা অ্যাপ্রিহেন্ড করে comprehensive power of countries across Asia. It is the 7th edition এশিয়া পাওয়ার ইন্ডেক্স এর, যেখানে টোটাল 27টা কান্ট্রিকে র্যাঙ্কিং করা হয়েছে and territories based on 131 indicators across 8 crore indicators. ডাইমেনশন কি কির উপর বেস করে করা হয়েছে? ইকোনমিক ক্যাপাবিলিটি, মিলিটারি ক্যাপাবিলিটি, রেজিলিয়েন্স, ফিউচার রিসোর্সেস, ডিপ্লোম্যাটিক ইনফ্লুয়েন্স, ইকোনমিক রিলেশনশিপ, ডিফেন্স নেটওয়ার্ক, কালচারাল ইনফ্লুয়েন্স, এই কিছুর উপর বেস করে কিন্তু এই র্যাঙ্কিংটা করা হয়েছে। Who has been elected as the new president of Interpol? ইন্টারপোলের নতুন প্রেসিডেন্ট হিসেবে কে ইলেক্টেড হয়েছেন? চলো, ইন্টারপোলের নতুন প্রেসিডেন্ট ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সঠিক উত্তর হচ্ছে লুকাস ফিলিপ। লুকাস ফিলিপ ইন্টারপোলের নতুন প্রেসিডেন্ট অফ ফ্রান্স। ফ্রান্সের লুকাস ফিলিপ ইন্টারপোলের নতুন প্রেসিডেন্ট নিয়োজিত হলো বা নিযুক্ত হলো ফর আ 4-year টার্ম, 4 বছরের জন্য। কাকে রিপ্লেস করছেন ইনি? আহমেদ নাসের আল রাইসি। ঠিক আছে, ইন্টারপোলের যে রিসেন্টলি 93তম জেনারেল কনফারেন্স বা জেনারেল অ্যাসেম্বলি হয়েছে সেখানে কিন্তু এই নতুন নিযুক্তি হয়েছে। How many total medals did India win in the overall medal tally of the 2025 Summer Deaf Olympic? 2025 সামার ডেফ অলিম্পিকে ভারত টোটাল কতগুলি মেডেল পেয়েছে? ভারত টোটাল যে কটা মেডেল পেয়েছে সেটা হচ্ছে 20টা এবং এটা ভারতের বেস্ট এভার পারফরম্যান্স, হিস্টোরিক উইন ফর ইন্ডিয়া। টোটাল 20টা মেডেল 2025 সামার ডেফ অলিম্পিক, যেটা টোকিও জাপানে অনুষ্ঠিত হয়েছে। টোটাল ভারত 9টা গোল্ড পেয়েছে, 7টা সিলভার পেয়েছে, 4টে ব্রোঞ্জ পেয়েছে এবং ওভারঅল ভারতের র্যাঙ্কিং হচ্ছে 6th। ঠিক আছে, টোটাল ভারতের তরফ থেকে 73 জন অ্যাথলিট পার্টিসিপেট করেছিল এবং এটা ইন্ডিয়ার বেস্ট এবং স্ট্রংগেস্ট পারফরম্যান্স এভার। Who has been appointed as the new coach of the Indian women boxing team? ভারতীয় মহিলা বক্সিং টিমের নতুন কোচ এনাদের মধ্যে কে অ্যাপয়েন্টেড হয়েছেন? চলো দেখা যাক। সঠিক উত্তর স্যান্টিগো নিভা। স্যান্টিগো নিভা, ঠিক আছে, যিনি বেসিক্যালি একজন আর্জেন্টিনা বেস্ট পার্সন, তাকে কিন্তু রিসেন্টলি ভারতীয় মহিলা বক্সিং টিমের নতুন কোচ হিসেবে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে অ্যাপয়েন্ট করা হয়েছে। Who hosted the Chanakya Defense Dialogue 2025 in New Delhi on 27th of November? 27শে নভেম্বর চাণক্য ডিফেন্স ডায়ালগ 2025 এনাদের মধ্যে কে হোস্ট করেছে? চলো দেখা যাক। সঠিক উত্তর ইজ ইন্ডিয়ান আর্মি। ইন্ডিয়ান আর্মি থার্ড এডিশন, ইট ইজ দ্য থার্ড এডিশন অফ চাণক্য ডিফেন্স ডায়ালগ। 27-28 নভেম্বর এটা অনুষ্ঠিত হয়েছে। থিম হচ্ছে রিফর্ম টু ট্রান্সফর্ম, সশক্ত, সুরক্ষিত और विकसित भारत। In which state Asia's tallest statue of Lord Rama will be unveiled? ভারতের কোন রাজ্যে লর্ড রামার বা লর্ড রামের সব থেকে উচ্চতম স্ট্যাচু কে রিসেন্টলি উন্মোচিত করা হয়েছে? চলো, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, বিহার নাকি গোয়া? সঠিক উত্তর গোয়া। গোয়া ইজ দ্য কারেক্ট আনসার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু নিজে এই ইনগ্রেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন। 77 ফুটের ব্রোঞ্জ স্ট্যাচু 28শে নভেম্বর উন্মোচিত হয়েছে হিস্টোরিক শ্রী সংস্থান গোকর্ণ পার্তাগালি জেভোত্তম মঠে, যেটা কিনা সাউথ গোয়াতে অবস্থিত। এই স্ট্যাচুটা কিন্তু যিনি তৈরি করেছেন তিনি অত্যন্ত রিনাউন্ড একজন স্কাল্পচার, রাম ভি সুতার, যিনি প্রধানত মানে চর্চিত। ইনি গুজরাটে স্ট্যাচু অফ ইউনিটিও ইনি তৈরি করেছিলেন। এছাড়া
এটা মঠের যে 550 বছর সেলিব্রেশন তার পার্ট হিসেবে এই উন্মোচনটি করা হলো। এছাড়া একটি রামায়ণা থিম পার্কেরও কিন্তু উদ্বোধন করা হয়েছে। This is the statue of Lord Rama. Next, the Supreme Court has approved a new definition for which mountain range to prevent mining. কোন মাউন্টেনের ওপর বা মাউন্টেন এরিয়াতে মাইনিং অ্যাক্টিভিটিকে রোধ করার জন্য সুপ্রিম কোর্ট সেই মাউন্টেনটির একটি নতুন ডেফিনেশনকে অ্যাপ্রুভ করেছে। যদি আমি দেখি সঠিক উত্তর, দেন দি কারেক্ট আনসার ইজ আরাবল্লী মাউন্টেন। আরাবল্লী, যেটা আমরা জানি ভারতের সব থেকে পুরাতন যে মাউন্টেন, আরাবল্লী মাউন্টেন, রিসেন্টলি সুপ্রিম কোর্টের একটি ভার্ডিকে সেফগার্ড করা হয়েছে বিশ্বের মধ্যে ওল্ডেস্ট মাউন্টেন সিস্টেমকে, যেখানে সুপ্রিম কোর্ট অ্যাকসেপ্ট করেছে একটা ইউনিফর্ম ডেফিনেশন, যেটা একটি প্যানেল তৈরি করা হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে, মিনিস্ট্রি অফ কি বলবো এনভায়রনমেন্টের তরফ থেকে, এবং সেই প্যানেলের রেকমেন্ডেশন অনুযায়ী আরাবল্লী পর্বতে দুটো নতুন ডেফিনেশন দেওয়া হয়েছে। একটা হচ্ছে আরাবল্লী হিলস এবং আরেকটি হচ্ছে আরাবল্লী রেঞ্জ। এই দুটো নতুন ডেফিনেশন দেওয়া হয়েছে এবং সেই ডেফিনেশনটাকে কিন্তু রিসেন্টলি সুপ্রিম কোর্টের তরফ থেকে মান্যতা দেওয়া হয়েছে এবং সেই মান্যতার উপর বেস করে আরাবল্লী রেঞ্জে কিন্তু মাইনিং অ্যাক্টিভিটি ব্যান করা হচ্ছে। নতুন ডেফিনেশনটা কি, যে আরাবল্লী হিলস উইল বি ডিফাইন্ড অ্যাজ এনি ল্যান্ডফর্ম যেটা আরাবল্লী ডিস্ট্রিক্টে অবস্থিত উইথ আ এলিভেশন অফ 100 মিটার অর মোর, 100 মিটার বা তার বেশি, আরাবল্লী ডিস্ট্রিক্টে যে কোনো কি বলবো ল্যান্ডফর্মকে আরাবল্লী হিল হিসেবে তকমা দেওয়া হবে। এছাড়া আরাবল্লী রেঞ্জ হচ্ছে দুই বা তার বেশি আরাবল্লী হিলস যেটা 500 মিটারের মধ্যে অবস্থিত, সেটা একত্রিতভাবে আরাবল্লী রেঞ্জ হিসেবে ডিফাইন্ড হবে। এই যে জিনিসটা, এই যে নতুন ডেফিনেশনটা, এটা সুপ্রিম কোর্টের তরফ থেকে অ্যাকসেপ্টেড হয়েছে এবং সুপ্রিম কোর্ট বলেছে যে নতুন কোন মাইনিং লিজ কিন্তু এই এরিয়াতে, এই আরাবল্লী হিল বা আরাবল্লী রেঞ্জ, যেটা কিনা দিল্লি, হরিয়ানা, রাজস্থান, গুজরাটে অবস্থিত, সেখানে কিন্তু দেওয়া যাবে না আনটিল এক্সপার্ট প্যানেলের কোনো রিপোর্ট এই বিষয়ে আসে। ঠিক আছে, চলো নেক্সট। Kerala's Periyar, Bekal, Varkala and many other Indian names have been included in the Indian Astronomical Union map of which planet? তাহলে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের তরফ থেকে কোন গ্রহের নতুন কিছু ইন্ডিয়ান নাম ইনক্লুড করা হয়েছে? চলো, ইট ইজ মার্স, মঙ্গল গ্রহ। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের তরফ থেকে মঙ্গল গ্রহের কিছু এরিয়ার নাম 7টা নতুন ইন্ডিয়ান নামের, যেটা কিনা প্রপোজ করেছিল কেরালা বেস্ট রিসার্চার ফর মার্শিয়ান জিওলজিক্যাল ফিচার, সেখানে কিন্তু এই নামগুলো করা হয়েছে, যার মধ্যে 3.5 বিলিয়ন ইয়ারের ওল্ড একটা ক্রেটার আছে যার নাম জিওলজিস্ট এমএস কৃষ্ণনের নামে করা হয়েছে। এবং এছাড়া মঙ্গল গ্রহের পৃষ্ঠে বিভিন্ন কেরালার যে এরিয়া, যেমন ভালিয়ামালা, থুম্বা, বেকাল, ভার্কালা, পেরিয়ার, এই সমস্ত নামেও কিন্তু বিভিন্ন মঙ্গল গ্রহের বিভিন্ন জায়গার নামকরণ করা হয়েছে। When is International Jaguar Day celebrated every year? আন্তর্জাতিক জাগুয়ার ডে প্রত্যেক বছর কোন দিন অবজার্ভ করা হয়? জাগুয়ার, যেটা আমরা জানি 7 বিগ ক্যাটস এর মধ্যে একটি, তো সেই সাধারণত জাগুয়ার কিন্তু ভারতে পাওয়া যায় না। জাগুয়ার সংরক্ষণের জন্য 29শে নভেম্বর দিনটিকে কিন্তু ইন্টারন্যাশনাল জাগুয়ার ডে হিসেবে অবজার্ভ করা হয়ে থাকে। দিস ইজ আ জাগুয়ার। জাগুয়ার আর চিতার মধ্যে মেন ডিফারেন্স হচ্ছে জাগুয়ারের গায়ে আর চিতার গায়ে যে খোপছুট যে বিষয়টা আছে, দ্যাট ইজ ডিফারেন্ট। এইটা দেখে কিন্তু জাগুয়ার আর চিতার মধ্যে ডিফারেন্সিয়েট করা যেতে পারে। এটা গ্লোবাল ইভেন্ট, যেটা মেইনলি অ্যাওয়ারনেস এর জন্য এই দিনটাকে অবজার্ভ করা হয়। জাগুয়ার, প্যান্থেরা অনকা, মোস্ট আইকনিক বিগ ক্যাট, এবং এদের হ্যাবিটেট
কনজারভেশনের জন্য কিন্তু প্রথমত এই দিনটা অবজার্ভড হয়। Who was recently elected to the IMO Council for the term 2026-27 with the highest number of votes? IMO বা ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশনের কাউন্সিলে 2026-27 টার্মের জন্য সব থেকে বেশি ভোট পেয়ে এর মধ্যে কোন দেশ ইলেক্টেড হয়েছে? So the correct answer is India. India recently elected হয়েছে to the International Maritime Organization Council for the 2026-27 এবং ক্যাটাগরি বি তে, এটাও মনে রেখো, ক্যাটাগরি বি তে সব থেকে বেশি ভোট পেয়ে কিন্তু ভারত ইনক্লুডেড হয়েছে। According to the recently released Animal Husbandry Statistic 2025, who has become the largest milk producing country in the world? বিশ্বের মধ্যে সব থেকে বেশি দুগ্ধ উৎপাদনকারী দেশ এর মধ্যে কোনটি হয়েছে? চলো এটা মোটামুটি গেস করলেও সঠিক উত্তরই আমরা দেবো, দ্যাট ইজ ভারত। ভারত হচ্ছে পৃথিবীর মধ্যে লার্জেস্ট মিল্ক প্রডিউসিং কান্ট্রি according to basic animal husbandry statistic 2025. India remains the world's largest milk producer with an estimated production of 247.87 million tons 2025-26 এবং 2025-26 মানে এটা অলরেডি কিন্তু প্রডিউস করে ফেলেছে ভারত। 247.87 মিলিয়ন টন দুধ কিন্তু ভারত 24-25 তৈরি করেছে। 25 বলতে তো এই মার্চ অব্দি 25 আছে, সরি এই মার্চ 2025 অলরেডি অব্দি এটা তৈরি করেছে, এক বছরে। অ্যাজ পার দি বেসিক অ্যানিমাল হাজবেন্ডারি স্ট্যাটিস্টিক যদি বলি, ভারতের টপ 5টা যে মিল্ক প্রডিউসিং স্টেট আছে সেটার মধ্যে প্রথম আসে উত্তরপ্রদেশ, তারপর রাজস্থান, তারপর মধ্যপ্রদেশ, গুজরাট এবং মহারাষ্ট্র। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। হু হ্যাজ রিসেন্টলি বিকাম দি মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার ইন দ্য ওমেন প্রিমিয়ার লিগ 2026 অকশন? সব থেকে বেশি এক্সপেন্সিভ প্লেয়ার এনাদের মধ্যে কে হয়েছে? সঠিক উত্তর ইস দীপ্তি শর্মা। দীপ্তি শর্মা এই বছর 2026-এর ওমেন্স প্রিমিয়ার লিগের অকশনে সব থেকে কস্টলি প্লেয়ার, এক্সপেন্সিভ প্লেয়ার। ইউপি ওয়ারিয়ার্স দীপ্তি শর্মাকে 3.2 crore কিন্তু কিনেছে এবং এর ফলে দীপ্তি শর্মা অল টাইম সেকেন্ড হাইয়েস্ট পেড প্লেয়ার হলো আইপিএল WPL হিস্ট্রিতে। সব থেকে হাইয়েস্ট পেড ছিল স্মৃতি মান্ধানা। চলো, recently where will the National Coral Reef Research Institute be established? Important one. ভারতের ন্যাশনাল কোরাল রিফ রিসার্চ ইনস্টিটিউট রিসেন্টলি কিন্তু আন্দামান নিকোবরে তৈরি করা হচ্ছে, ভারতের প্রথম। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আন্দামান আর নিকোবর ভারতের প্রথম ন্যাশনাল কোরাল রিফ রিসার্চ ইনস্টিটিউট তৈরি করা হবে চিরিয়াপাটু, সাউথ আন্দামান নিকোবরে। টোটাল 120 কোটি টাকার প্রজেক্ট আন্ডার মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট রিসার্চ। এটা স্যাংশন করা হয়েছে এখানে কোরাল রিফ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চের জন্য, ঠিক আছে। Recently, where has the historic law considering murder of women as a crime punishable by life imprisonment passed? তাহলে এর আগে আমরা ফেমিসাইড বলে শব্দটা পড়েছি। হোয়াট ওয়াজ ফেমিসাইড? ফেমিসাইড বলে শব্দটা আমরা পড়েছি। ফেমিসাইড বলতে বলা হয়েছে ইন্টেনশনাল কিলিং, ফেমিসাইড। এই ফেমিসাইডকে রিসেন্টলি কোন দেশে, ঠিক আছে, আইন করে পানিশেবল করা হয়েছে এবং এই পানিশেবল এবং ম্যাক্সিমাম যে শাস্তি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট বা যাবজ্জীবন কারাদণ্ড। তো ফেমিসাইড, আমরা এই টার্মটা সম্পর্কে পরিচিত। ফেমিসাইড ইজ ইন্টেনশনাল কিলিং অফ ওমেন অর গার্ল চাইল্ড বেসড অন জেন্ডার বায়াসনেস, ঠিক আছে। মানে একদম বাড়ি বা একদম কাছের লোক, মানে বাড়ির লোকজন বা স্পাউস জেনে শুনে মহিলা বলে তোমার একজন নারী বা শিশুকে, কন্যা সন্তানকে অত্যাচার করা এবং মেরে ফেলা, দ্যাট ইজ কল্ড ফেমিসাইড। এবং রিসেন্টলি ইটালিতে কিন্তু এটাকে আইন করে পানিশেবল করা হলো এবং ম্যাক্সিমাম এটা পানিশমেন্ট হবে লাইফ ইমপ্রিজনমেন্ট, ঠিক আছে। চলো, who has recently been elected to the UNESCO Executive Board for the term 2025 to 29?
ইউনেস্কো এক্সিকিউটিভ বোর্ডে রিসেন্টলি ভারত রি-ইলেক্টেড হলো এক্সিকিউটিভ বোর্ডে। 42তম যে সেশন হলো জেনারেল কনফারেন্স ইউনেস্কোর প্যারিসে, সেখানে 2025-29 জন্য ভারত ইলেক্টেড হলো। ঠিক আছে। which country named the cyclone দুতবা বা দিতবা, এটা আমি তোমাদের এক্ষুনি জিজ্ঞেস করলাম, মনে আছে? ফার্স্টে শ্রীলঙ্কা, অপারেশন সাগর মিত্র, সাগর বন্ধু। Yemen, recently the cyclone Ditwa was catastrophic tropical cyclone যেটা widespread flooding এবং ল্যান্ডস্লাইড করেছে শ্রীলঙ্কাতে। তার নামকরণ কিন্তু করা হয়েছে দিতওয়া। দিতওয়ার মানে হচ্ছে লাগুন। ঠিক আছে। ইয়েমেনে লাগুন বলা হয়, লাগুন গুলোকে দিতওয়া বলা হয়। অনেক জায়গায় দেতওয়া বলছে, দুতওয়া বলছে, বিভিন্ন আছে, বাট ইয়েমেনের তরফ থেকে এর নামকরণ করা হয়েছে, আর ইয়েমেনি ভাষায় একে লাগুন বলা হয়। চলো, থ্যাংক ইউ ফর এভরিওয়ান। ফালতু ব্যাচ অবশ্যই যারা যারা এখনো জয়েন করনি আমাদের নোটবুকের ফালতু ব্যাচ, উইদাউট ওয়েস্টিং টাইম জাস্ট জয়েন করে যাও। 365 টাকায় 2027 এপ্রিল অব্দি পড়াশোনার সুযোগ পাবে। এতে 2024 সমস্ত WBCS এর রেকর্ডেড ভিডিওস তোমরা পাবে। লাইভ ক্লাসেস সাবজেক্ট ওয়াইজ শুরু হবে এপ্রিল 2026 থেকে। SSC NTPC এর জন্য ডেডিকেটেড সেপারেট ক্লাস পাবে। WBCS 2024 প্রিলিমিনারির জন্য আপাতত পার উইক দুটো করে ফুল লেন্থ মক টেস্ট দেওয়া হচ্ছে। সো এটা যতদিন না WBCS 2024 হচ্ছে ততদিন মক টেস্ট চলবে। শুধু মক টেস্ট না, তার ডাউট ক্লিয়ারিং লাইভ ক্লাসে করা হয়। এছাড়া WBSSC গ্রুপ সিডি এর জন্য প্র্যাকটিস ক্লাস আছে, পার উইক 3টে করে ফুল লেন্থ মক টেস্ট উইথ ডাউট ক্লিয়ারিং ক্লাস। PSC ক্লার্কশিপ অলমোস্ট শেষ হতে যাচ্ছে। এন্ড স্টাডি মেটেরিয়াল পাবে তোমরা সম্পূর্ণ বাইলিঙ্গুয়াল, বাংলায় পড়তে চাও, ইংলিশে পড়তে চাও, বোথ ল্যাঙ্গুয়েজ স্টাডি মেটেরিয়াল ইজ অ্যাভেলেবল। ভিডিও ডেসক্রিপশনে চলে যাও, কোর্সের লিংক পেয়ে যাবে। শুধুমাত্র 365 টাকাতে তোমরা 1.5 বছরেরও বেশি কিন্তু পড়তে পারবে। ঠিক আছে। সো থ্যাংক ইউ টু এভরিওয়ান। এই ক্লাসের পিডিএফটা পেতে এবং নভেম্বর মাসের পুরো কম্পাইলেশন অফ পিডিএফ পেতে ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিংক আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেতে হবে। সেখানে আমরা ফ্রিতে পিডিএফ শেয়ার করে থাকি এবং পার ডে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর লাইভ ক্লাস যদি করতে হয় তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। রেগুলারলি আমি 9টায় আসি, রাত 9টাতে লাইভ তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস দিতে ফ্রি অফ কস্টে। এনিবডি ফ্রম এনিওয়্যার ক্যান অ্যাক্সেস দ্য ক্লাস। ঠিক আছে। চলো, গুড নাইট, বাই, ভালো থেকো।